মেঘালয় ভ্রমণের ষষ্ঠ দিনে আজ মাওয়ান থেকে চলেছি মাকিরওয়াট, ৬৫ কিলোমিটার রাস্তা। রাস্তার পাশেই পেলাম এই অর্ণামিশীর্ণ জলপ্রপাতকে। অনেক উঁচু থেকে জল পড়ছে। একধারে পাহাড়ের মানানসই সিঁড়ি রয়েছে, কিছুটা উপরে উঠে গেলাম। समोसा हॉट है गरम है हॉट 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 गरम ঠান্ডা হ্যাঁ? ঠান্ডা হলে তো কুল হট বলছে না না, উনি বলছেন ঠান্ডা আছে, তাই বলছেন। এখানকার গ্রামের মানুষরা খাসি ছাড়া অন্য কোনো ভাষা জানেন না, আর যারা স্কুলে পড়েছেন তারা ইংরেজি বলতে পারেন। বৃষ্টির মধ্যে এলাম মহসিনরামের মজিবইন কেভে। বিশাল বড় গুহামুখ দিয়ে ভিতরে ঢুকলাম। স্ট্যালাগমাইটের কারণে এখানে এইরকম একটা দৃশ্য তৈরি হয়েছে। উপর থেকে অবিরাম জল পড়ছে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই কারণে খুব পবিত্র এই গুহা। তবে গুহা এতটুকুই। দুপুরের খাসি খাবার খুব ভালো খেলাম। তবে দাম 275 টাকা পড়ল, অনেকটাই বেশি মনে হলো। এই খাবারের দাম অন্য হোটেলগুলিতে 150 টাকার মধ্যেই হয়ে যায়। এখন চলেছি জাকরাইম হট স্প্রিং। উমজারি নদীর ধারে খুব সুন্দর পরিবেশের অবস্থান। তবে স্নানের জায়গাটা একদমই ভালো লাগলো না। বেশিরভাগ হট স্প্রিংয়ের জায়গাতেই নিরাশ হতে হয়েছে। এই জলের তাপমাত্রা 50 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। বিকেলের মধ্যে মকিরওয়াট পৌঁছে গেলাম। আজ থাকবো মকিরওয়াট সার্কিট হাউসে। সার্কিট হাউসের অবস্থান খুব সুন্দর জায়গায়। চারিদিকে সবুজ পাহাড়, ব্যালকনি থেকেও দারুণ ভিউ। সামনে দিয়েই একটা নদী বয়ে গেছে। সার্কিট হাউসের ব্যবস্থাও খুব ভালো, বড় ঘর, সব রকম সুযোগ সুবিধা আছে। তবে সবকিছুই একটু পুরনো পুরনো। সকালে ঘুম থেকে উঠে দেখলাম খুব সুন্দর বৃষ্টি ভেজা একটা পরিবেশ। এখন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ, তাপমাত্রা সবসময় আরামদায়ক। জলখাবারেও ভাত খেলাম। স্থানীয় মানুষদের মতো আমিও 3 বেলাই ভাত খাচ্ছিলাম। এটাই সহজলভ্য এখানে। আজ রবিবার, সবাই চার্চে যান, তাই এই দিনটায় কোনো দোকান খোলা থাকে না। হোটেলে আমাদের আগে থেকে বলা ছিল, তাই খেতে পেয়েছিলাম। রাস্তায় দেখি সবাই বাইবেল হাতে চার্চমুখী। ওয়ারিল্যাং ভিউ পয়েন্টে এসে একটা জিনিস বুঝলাম, সিনিক বিউটি দেখার জন্য আমাদের কখনো বিদেশ যাওয়ার দরকার নেই। নিচে যে নদী বয়ে গেছে তার নাম ওয়ারেলাং।
সিঁড়ি দিয়ে নামতে নামতে এখানে রাস্তায় আটকে গেলাম, কিন্তু নিচে আরও অনেক সিঁড়ি আছে, তাই ঘুরে গাড়ির রাস্তায় এসে আবার সিঁড়ি দিয়ে নামতে থাকলাম। যত নামছি ততই অন্যরকম দৃশ্য দেখতে পাচ্ছি, নদী আরও কাছে হচ্ছে। এই সিঁড়ি দিয়ে একদম নদী পর্যন্ত যাওয়া যায়। আমরা অনেকটা নিচে গেলাম। নাগাল্যান্ডের জোকু ভ্যালির কথা মনে পড়ছিল। এরপর ওই ব্রিজে যাওয়ার লোভ হলো। ব্রিজে যাওয়ার পথটিও লোভনীয়। এই ব্রিজ পেরিয়ে নংস্টেন হয়ে গারো হিলসের তুরা যাওয়া যায়। মেঘালয় আমি এইভাবেই ঘুরতে চেয়েছিলাম, যতক্ষণ খুশি। সার্কিট হাউসে আজ থাকবো না, কিছুটা ওপরে এই নদীর ধারেই একটা জায়গায় থাকবো। আমার 12 দিনের মেঘালয় ভ্রমণের ট্যুর প্ল্যান এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। গুয়াহাটি থেকে গুয়াহাটি প্যাকেজ ছিল 20,000 টাকা, দুপুরের খাবার বাদে। আমার মেঘালয় ভ্রমণের ট্যুর অপারেটর ছিলেন মনোজ কানুনগো, আসামের মানুষ। প্রধানত উত্তর পূর্ব ভারতে উনি ভ্রমণের ব্যবস্থা করে থাকেন। আমি এর আগে অরুণাচল ঘুরেছিলাম ওনারই ট্রাভেল এজেন্সির মাধ্যমে। এখানেও ওয়ারিলাং নদীর ওপরে একই রকম একটা ব্রিজ আছে। গ্রামটির সৌন্দর্য ভাষা বা ছবির মাধ্যমে বোঝানো সম্ভব না। তবে ডিসেম্বরের পর থেকে এত সবুজ থাকে না। বর্ষাকালে ঘুরলে সব থেকে ভালো সৌন্দর্য পাওয়া যায়। তবে বৃষ্টিতে ঘুরতে একটু অসুবিধে হয়, আর বেশি মেঘ কুয়াশায় অনেক সময় কিছুই দেখা যায় না, সেটাও একটা বড় অসুবিধের। গাড়ি গ্রামের একজনের বাড়িতে রাখলাম। এবার 5 মিনিটের মতো হাঁটতে হবে। হাঁটাপথটাও সুন্দর। পাহাড়ের ওপর থেকে যখন প্রথম আমার থাকার জায়গাটা দেখলাম, অভিভূত হয়ে গেলাম। নির্জন পাহাড়ের মধ্যে দিয়ে নদী বয়ে গেছে। একধারে ধান চাষের রঙিন জমি, কাছাকাছির মধ্যে কোনো বাড়িঘর নেই। থাকার জন্য আছে এই 3টে লাক্সারিয়াস তাঁবু। খুবই বড়, ভিতরে প্রয়োজনীয় আসবাবপত্র সহ সব রকম স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা আছে। গ্রামের কমিউনিটি এটি পরিচালনা করেন। এখানকার ট্যারিফ 3,000 টাকা, জলখাবার সহ।
গিজার পাওয়ার ব্যাকআপের ব্যবস্থাও আছে। একটু পরে দুপুরের খাবার দিয়ে গেলেন। বহু রকমের পদ, রান্নাও খুব ভালো। মেঘালয় সব জায়গাতেই ফিল্টারের জল পেয়েছি। বিকেলে নদীতে এলাম কায়াকিং করতে। এই দিকটায় নদীর জলের তেমন স্রোত নেই, ফলে তেমন ঝুঁকিও নেই। বিকেলে চায়ের সাথে দিলেন পুসাও, চালগুঁড়ো থেকে তৈরি এখানকার খাবার। জলখাবার সাধারণ ছিল, কিন্তু ভালোই। এরপর আমরা চললাম নংনা গ্রামের দিকে। রাস্তায় পড়ল মনোলিথ পার্ক। রাজা, দেবতা অথবা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে একসঙ্গে এতগুলো মনোলিথ থাকার কী কারণ তা জানা যায়নি। মকেরওয়াড় থেকে 30 কিলোমিটার দূরে নংনা গ্রাম। প্রথমে যাব ন্যাচারাল সুইমিং পুলে। গাড়ি রেখে জঙ্গলের পথে নামা শুরু করলাম। রাস্তা ভয়ঙ্কর সুন্দর। বর্ষার জন্য বেশিরভাগ পাথরই পিচ্ছিল, কোথাও পচা কাঠ। অনেক জায়গাতে পায়ে চলার পথও নেই, কোথাও আবার উপর থেকে জল নেমে আসছে। কুড়ি 25 মিনিট পর পৌঁছালাম। গভীর জঙ্গলের মধ্যে একটা সুউচ্চ জলপ্রপাত। অনেক উপর থেকে জলপ্রপাতের জল পড়ছে। কোথা থেকে পড়ছে দেখা যাচ্ছে না, নিচে কোথায় গিয়ে পড়েছে তাও দেখা যাচ্ছে না। পুরো জায়গাটা অসম্ভব পিচ্ছিল। নভেম্বরের পর এখানে আসা নিরাপদ, তবে তখন জলপ্রপাতের জল অনেকটা কমে যায়। জলপ্রপাতের জল নিচে জমে একটা ন্যাচারাল সুইমিং পুল তৈরি করেছে। এখানে অনেকেই স্নান করেন।
এরপর চললাম নংনা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। বিভিন্ন উচ্চতায় একাধিক ভিউ পয়েন্ট আছে। এখন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, না হলে দেখা যেত নংনা গ্রামের এক অদ্ভুত সৌন্দর্য। টেবিলের মতো একটা পাহাড়ে এই গ্রাম অবস্থিত, দুপাশে গভীর ক্যানিয়ন, বাংলাদেশও দেখা যায়। এই পথেই আরও 30 মিনিট উপরে গেলে একটা সুন্দর গুহা আছে। এখন রাস্তার অবস্থা খুব খারাপ থাকায় আমি যাইনি। এরা শিকারে বেরিয়েছেন। এরপর মকেরওয়াট বাজারে ফিরে এলাম। মকেরওয়াট দক্ষিণ পূর্ব খাসি হিলস জেলার সদর শহর। মকেরওয়াটে অফিস, আদালত, স্কুল, কলেজ সবকিছুই আছে। দুপুরের খাবার খেয়ে বাজার ঘুরতে এলাম। 99% দোকানদার দেখলাম মহিলা। যে জিনিসেরই দোকান হোক না কেন, বেশিরভাগ দোকানেই মুরগি বিক্রি হচ্ছে। বেশ কয়েক জায়গায় দেখলাম সিঁড়ির ফাঁকে দোকান। সন্ধ্যা পর্যন্ত বাজারেই ঘুরে বেড়ালাম। মকেরওয়াট থেকে কাল যাব মৌলিনং। এশিয়ার পরিচ্ছন্নতম গ্রামের তকমা পেয়েছিল মৌলিনং গ্রাম।